ভাবুন তো, ধুলোমাখা একটা পথ ধরে একটা গাড়ি এসে থামছে রায়গ্রামের মতো একটা শান্ত, প্রায় নিস্তরঙ্গ গ্রামে। সেই গাড়ি থেকে নামছেন সুলেখা, কলকাতা শহরের আলো হাওয়ায় বড় হওয়া একজন আধুনিক নারী। কিন্তু তার চোখে কোনো নতুন জীবনের স্বপ্ন নেই, আছে এক গভীর ক্লান্তি। আর এখান থেকেই শুরু হয় এমন এক গল্পের যা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে। রায়গ্রামে পা দিয়েই সুলেখার ঠিক এটাই মনে হয়েছিল। কোথায় কলকাতার সে কলেজ, বন্ধুদের আড্ডা আর হিরণময় মিত্রের নতুন গান নিয়ে তুমুল তর্ক, আর কোথায় এই নিস্তরঙ্গ প্রাণহীন গ্রাম। তার মনে হচ্ছিল জীবনের যে গতিটা ছিল সেটাই যেন এখানে এসে আচমকা থেমে গেছে। আসলে সুলেখার কাছে রায়গ্রামটা কোনো গ্রাম ছিল না, ছিল যেন ধুলোর তৈরি একটা অদৃশ্য খাঁচা। এখানকার জীবনের ধীর গতি, চিন্তাভাবনার সংকীর্ণতা, এই সব কিছুই তার শহরী মনটাকে প্রতি মুহূর্তে ধাক্কা দিচ্ছিল। পার্থক্যটা একবার দেখুন। একদিকে কলকাতা, যেখানে জ্ঞান, শিল্প আর আলোচনায় জীবন ঝলমল করছে, আর অন্যদিকে রায়গ্রামের এই ধূসর বাস্তবতা। এখানকার মেয়েদের পৃথিবীটা যেন শুধু পরচর্চা আর সংসারের অফুরন্ত কাজেই বাধা। এই বুদ্ধিদীপ্তিহীন মুখগুলো দেখে সুলেখার ভেতরটা আরও বেশি করে গুটিয়ে আসছিল। এই দম বন্ধ করা পরিবেশেই সুলেখার আলাপ হয় তার বড় যা নীরদার সাথে। নীরদা যেন এই সংসারের একটা অংশ, কোনো আলাদা মানুষ নন। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খেটে চলা এক নীরব যন্ত্র, যার নিজের কোনো ইচ্ছা বা অস্তিত্ব আছে বলেই মনে হয় না। নীরদার গোটা দুনিয়াটা যেন এই কাজগুলোর মধ্যেই আটকে ছিল। সুলেখা অবাক হয়ে দেখত যে হাত দুটো এত নিখুঁতভাবে সংসারের সব কাজ সামলাচ্ছে, সে হাত দুটোর আড়ালে আর কী বা থাকতে পারে। এই সংসারে পুরনো বউ হয়ে গেলে খাটুনির চাপে যে নিজের পরিচয়টাই মুছে যায়, নীরদা ছিলেন ঠিক তারই একটা জলজ্জান্ত উদাহরণ। কিন্তু দিনের এই হাড়ভাঙা খাটুনির শেষে যখন গভীর রাত নামে, তখন রায়গ্রামে সেই নিস্তব্ধতাটা কেমন যেন বদলে যায়। আর ঠিক এমনই এক রাতে সুলেখা এমন কিছু সাক্ষী হল যা তার সব ধারণা একেবারে ওলটপালট করে দিল। যখন গোটা গ্রাম গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই নিস্তব্ধতা ছিঁড়ে একটা স্বর্গীয় আলাপ সুলেখার কানে ভেসে এলো। এটা শুধু একটা সুর ছিল না, ছিল যেন কোনো বন্দি আত্মার কান্না। এত নিখুঁত, এত দরদ দিয়ে গাওয়া শক্তিশালী একটা আলাপ এই শিল্পহীন গ্রামে কার গলা থেকে আসতে পারে? সুরটাই পরিবেশের সাথে বড্ড বেমানান। সুলেখা তো নিজে গান বাজনা বোঝে, ভালো গানের কদর করতে জানে। সে মনে মনে এটা স্বীকার করতে বাধ্য হল যে এই কণ্ঠ কোনো সাধারণ শিল্পীর হতেই পারে না। যিনি গাইছেন তিনি একজন সত্যিকারের ওস্তাদ। এই উপলব্ধিটা তার বিস্ময়কে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। কিন্তু কেই শিল্পী? এই একটা প্রশ্নই তখন সুলেখার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই প্রাণহীন গ্রামে সংসারের কাজের আড়ালে এমন একজন শিল্পী লুকিয়ে আছেন, এটা যেন এক অবিশ্বাস্য রহস্য। আর গল্পের আসল মোড় কিন্তু এখান থেকেই শুরু। এই রহস্যের জট খুলতে কিন্তু খুব বেশি দিন লাগেনি। কয়েকদিন পরেই এক সন্ধ্যায় খুব সাধারণ একটা ঘটনাতেই সামনে এলো এক অসাধারণ সত্যি। নীরদা তখনও রান্নাঘরে বড়া ভাজছেন। তার সাদামাটা সামান্য জিনিসপত্রে ভরা ঘরটায় হ্যারিকেনের আলো আধারি এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। সুলেখা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাধারণ ঘরটার মধ্যেই এত বড় একটা রহস্য অপেক্ষা করছে। গামছাটা খুঁজতে গিয়েই হঠাৎ একটা খামের ওপর সুলেখার চোখ আটকে গেল। খামটা ঠিক আর 5টা সাধারণ চিঠির মতো ছিল না, কেমন একটা অফিসিয়াল ছাপ ছিল ওটার মধ্যে, যা তার কৌতূহল বাড়িয়ে দিল। খামের ওপরে বড় বড় করে রেমিটেন্টের নাম লেখা, অল ইন্ডিয়া রেডিও, আর প্রাপকের জায়গায় যে নামটা লেখা সেটা হল নীরজা সুন্দরী মিত্র। নামটা পড়েই সুলেখার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। চিঠিটা খুলতেই সে দেখল ওটা অল ইন্ডিয়া রেডিওর সাথে গান গাওয়ার একটা কন্ট্রাক্ট ফর্ম। এক মুহূর্তের জন্য সুলেখার মাথাটাই ঘুরে গেল। নীরজা সুনীলা মিত্র, কে ইনি? এ তো নীরদা ঘোষ, তার বড় যা। তাহলে? আর তখনই যেন মাথায় বিদ্যুৎ চমকাল। মিত্র, এটা তো নীরদার বিয়ের আগের পদবিও হতে পারে। তার মানে কি নীরদাই আসলে নীরজা? সুলেখা যখন কাঁপা কাঁপা গলায় নীরদাকে চিঠিটার কথা জিজ্ঞেস করল, তখন যে উত্তরটা এলো
তা ছিল অবিশ্বাস্য। নীরদা খুব শান্ত নিচু গলায় জানালো, বিখ্যাত শিল্পী হিরণময় মিত্র তার নিজের দাদা, আর তিনিই তার গানের গুরু। সুলেখা যেন পাথর হয়ে তাকিয়ে রইল। ভাবুন একবার, যে হিরণময় মিত্রের গান শোনার জন্য কলকাতা অধীর আগ্রহে অপেক্ষা করে, তারই বোন, একজন সত্যিকারের শিল্পী, হ্যারিকেনের টিমটিমে আলোর নিচে নির্বিকারভাবে বড়া ভাজছে। এ যেন শিল্পের এক নীরব গভীর অপমান। দৃশ্যটা দেখে সুলেখার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এই চরম সত্যিটা সামনে আসার পর সুলেখা আর নীরদার মধ্যে কেমন যেন একটা অন্যরকম, একটা নীরব বোঝাপড়ার সম্পর্ক তৈরি হলো। যে রহস্যটা সুলেখাকে এতদিন ধরে ভাবাচ্ছিল, তার পেছনের কারণটাও এবার জলের মতো পরিষ্কার হয়ে যেতে শুরু করল। নীরদা প্রায় মিনতি করে সুলেখাকে কথাটা বলল। তার গলার স্বরে কোনো গর্ব ছিল না, ছিল সংকোচ আর সমাজের প্রতি এক গভীর ভয়। কারণ এই রক্ষণশীল গ্রামে বাড়ির বউয়ের গান গাওয়াটা কোনো প্রতিভার স্বীকৃতি নয়, বরং একটা লজ্জার বিষয়। সমাজের এই সংকীর্ণ বিচারের ভয়ে তার শিল্পী সত্তা আজ রান্নাঘরে বন্দী। আসলে এটাই হলো সেই সামাজিক খাঁচা, এমন একটা ব্যবস্থা যা প্রতিভাকে সম্মান জানায় না, বরং লোকলজ্জার ভয়ে তাকে দমিয়ে রাখে, লুকিয়ে রাখতে বাধ্য করে। আর নীরদার জীবনটা ছিল তারই এক জীবন্ত, করুণ উদাহরণ। মানে নীরদা আসলে একই সাথে দুটো জীবন কাটাচ্ছিলেন। দিনের আলোয় তিনি সংসারের বড় বউ, যে কিনা অফুরন্ত কাজের চক্রে হারিয়ে গেছে, আর রাতের গভীরে তিনি হয়ে উঠতেন সেই শিল্পী, নীরজা সুন্দরী মিত্র। আর সুলেখার কাছে করা সেই স্বীকারোক্তি সেই মুহূর্তে যেন তার এই দুটো জগৎকে এক বিন্দুতে এনে মিলিয়ে দিয়েছিল। একজন শহরের আধুনিক শিক্ষিত নারী, আর অন্যজন গ্রামের এক সাধারণ গৃহবধূ। দুজনের পথ হয়তো আলাদা, কিন্তু দুজনেই আসলে একই সমাজের তৈরি করা ভিন্ন ভিন্ন খাঁচায় বন্দী। আর এই গোপনীয়তাটায় তাদের মধ্যে এমন এক গভীর সংযোগ তৈরি করে দিল, যা কোনোদিন হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিজের গল্পটা শেষ পর্যন্ত আমাদের মনেই একটা প্রশ্নই রেখে যায়। আচ্ছা, আমাদের চারপাশে এরকম কত অসাধারণ প্রতিভা, কত নীরজা সমাজের ভয়ে আর সংসারের চাপে নিজেদের শিল্পকে বিসর্জন দিচ্ছেন, কত অসাধারণ সৃষ্টি তৈরি হওয়ার আগেই রান্নাঘরের ধোঁয়ায় চিরতরে হারিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখবেন।